চলতি বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের আয়োজনে। আমরা আজকে কথা বলবো যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, ইরান যুদ্ধ, এবং গত 5 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, গাজার ফিলিস্তিনিদের ভাগ্য অনিশ্চিত। এই যে যুদ্ধ এবং ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলা, এই হামলায় জড়িয়ে পড়া, এবং সাথে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সাথে হামলায় জড়িয়ে পড়েছে, এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে এবং কেন এত আসলে সংঘাত এবং যুদ্ধ? আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের প্রথম অংশ শেষে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা দিয়ে শুরু করাটাই ভালো। কেন এই যুদ্ধ সংঘাত? দেখুন, গাজায় যে ইসরায়েল গত 2-3 বছর ধরে যে হত্যাযোগ্য নারকীয় তাণ্ডব চালালো বা এখনও চালাচ্ছে, এবং খুব দুঃখজনক, আমি খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করছি যে গাজায় যুদ্ধবিরতির ভিতরে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। হামলা কখনো বন্ধ করেনি, একটাই মাত্র কারণ, সেখানে শুধু নেতানিয়াহুর ক্ষমতাটা টিকে থাকবে এবং ইসরায়েল যা বলবে ওটাই ফাইনাল। ফিলিস্তিনিদের কোনো কথা চলবে না সেখানে। ফিলিস্তিনিদের কোনো কথা, কোনো অধিকার, কোনো দাবি দেওয়া, কোনো কিছু থাকতে পারবে না। ব্যাপারটাই এই। এটা গেল ফিলিস্তিন বা ইসরায়েল গাজা এই প্রসঙ্গটা। ইউক্রেনের যুদ্ধ যদি বলি, ইউক্রেনের যুদ্ধ এখানেও একই রকমের ক্ষমতার একটা ব্যাপার, সেই ক্ষমতা আবার ভিন্ন। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে ওয়ারশো জোট আর আমেরিকার নেতৃত্বে যে নেটো জোট ছিল, এই দুটো জোটের অস্তিত্ব কিন্তু আর থাকার কথা না সোভিয়েত ইউনিয়নের পতনের পর, বিকজ এই সময় ওয়ারশো জোট শেষ। ওয়ারশো জোটকে মোকাবেলার জন্য নেটো জোট ছিল, আর নেটো জোটকে মোকাবেলার জন্য ওয়ারশো জোট ছিল। যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো তখন তো নেটো জোটের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকে না, কারণ সে কাকে মোকাবেলা করবে? শত্রুপক্ষ তো নেই। বাট নেটো জোট দিন দিন তার প্রভাব বলয় বাড়ানোর জন্য রাশিয়া, ঘেঁষা, বাল্টিক অঞ্চল, এই সমস্ত অঞ্চলের সমস্ত দেশগুলোকে নেটো জোটের ভিতরে কবজা করলো, গ্রাস করে নিল। তো এই যে ঘাঁটি করতে 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 একেবারে রাশিয়ার দৌড় গোড়ায় এনে ইউক্রেনকে এই নেটো জোটের ভেতরে নেওয়ার চেষ্টা করেছে। রাশিয়া বারবার বলেছে যে নেটো জোটে যদি সদস্য করা হয় ইউক্রেনকে, তাহলে কিন্তু পরিণতি ভিন্ন হবে। কিন্তু আমেরিকা শোনেনি, নেটো জোট শোনেনি, মানে আমেরিকা শোনেনি। তখন আলটিমেটলি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে, এবং ওখানে সামরিক অভিযান চালানোর আরও কতগুলো কারণ ছিল। একটা বিষয় হচ্ছে যে অঞ্চলে দনেস্ক, লুহানস্ক, এই যে জাপোরিজিয়া, এই সমস্ত যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতে রুশ ভাষাভাষী লোকজন আছে। এরা রুশ ভাষাভাষী হওয়ার কারণে রাশিয়ার প্রতি আলটিমেটলি তাদের একটা দরদ ভালোবাসা আছেই। আর এখন যেটা হচ্ছে, এই যে ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েলের যে বিষয়, এখানে প্রচণ্ডভাবে ওই একই ব্যাপার, আধিপত্য বিস্তার। আপনি জানেন যে নিউ মিডল ইস্ট প্ল্যান, একটা প্ল্যান আছে যেটার আওতায় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, এবং সেই ইসরায়েলের অবস্থান হচ্ছে ভূমধ্য সাগরের তীর থেকে একেবারে চীনের পাদদেশ পর্যন্ত। এই যে বিরাট ভূখণ্ড নিয়ে একটা মধ্যপ্রাচ্য গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার প্ল্যানের আওতায় কেমন ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং এই যে টোটাল মধ্যপ্রাচ্যের সম্পদ, তাদের যে স্ট্র্যাটেজিক অবস্থান, তাদের যে খনিজ সম্পদ, তাদের যে যত কিছু আছে, এই সমস্ত সব কিছুকে আমেরিকার হাতে, আমেরিকার কবজায় নিতে চায় ইসরায়েলের মাধ্যমে। ইসরায়েল তো আসলে কিছু না। ইসরায়েলটা তো, আমি যেমন নেটো জোটকে বললাম যে তাকে একটা জোটের নাম দেওয়া হয়েছে, রূপ দেওয়া হয়েছে, বাট ওটাই আমেরিকা, তেমনিভাবে ইসরায়েল তো আসলে কিছু না, ওটাই আমেরিকা। ওটা একটা সামরিক ঘাঁটি, কিন্তু সামরিক ঘাঁটি বললে কেউ পছন্দ করবে না, মেনে নেবে না, অস্বস্তি বোধ করবে। এই জন্য ওটাকে রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে ইসরায়েল। তাহলে আমরা কি বলবো যে ইরানে যে বর্তমানে যৌথ হামলা চালালো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এর পেছনে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে মানে কোনো উদ্দেশ্য আছে কি? অনেকগুলো উদ্দেশ্য আছে। এই যে বললাম যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার উদ্দেশ্য আছে, কারণ এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার সামনে যে বাধা, সেটা একমাত্র ইরান, নাথিং এলস। কিন্তু সামনে তো দেখাচ্ছে যে ইরানের অর্থনৈতিক দুরবস্থা এবং যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা পতনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে একদম অনেক শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করতে চায়। এই সব বিষয়ে আমরা ভেনেজুয়েলাতেও দেখেছি যে একদম বছরের শুরুতেই ভেনেজুয়েলাতে দুর্ধর্ষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে গেছে নিউ ইয়র্কে। এরপরে 2 মাস না যেতেই ইরানে যে, আপনার এই কথার ভেতরেই জবাব আছে। আমেরিকার যে মোটিভটা কি, তা তো ভেনেজুয়েলা থেকে পরিষ্কার। তো এইভাবে কি একটা দেশের প্রেসিডেন্টকে এভাবে ডাকাতের মতো বা অপহরণকারীর মতো অপহরণ করে আনতে পারে? জাতিসংঘ নামক একটা প্রতিষ্ঠান যখন সারা বিশ্বে আছে, তখন কি কোনো দেশের প্রেসিডেন্ট এই ক্ষমতার অধিকারী বা এই এখতিয়ার রাখে? এক
দুই হচ্ছে যে ইরানের ব্যাপারে যদি আমরা বলি, ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ, ইরানের শাসক খারাপ, এই কর্তৃত্ব, এই অধিকার, এই এখতিয়ার কে দিয়েছে আমেরিকাকে যে সেই দেশের অর্থনীতি ভালো করে দেওয়ার জন্য, সেই দেশের শাসক প্রতিষ্ঠা করে নতুন একটা তাদের মন মতো শাসক বসাবে, এই অধিকারটা দিল কে? জাতিসংঘ নামক একটা প্রতিষ্ঠান যদি থাকে, যার কাজ হচ্ছে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে, তাই যদি আমরা ধরে নিই তাহলে এই অধিকারে আমেরিকা থাকতে পারে না। এক। দুই হচ্ছে যে ইরানে যে ঘটনাটা ঘটানো হচ্ছে, যে অর্থনৈতিক অবস্থা খারাপ বলা হচ্ছে, তাদের অর্থনীতি খারাপ, তা অর্থনীতি খারাপ করেছে কে? আমেরিকা নিষেধাজ্ঞাটা তুলে নিলে তো ইরানের অর্থনীতি ভালো হয়ে যায়। ইরানের হাতে নেই কি? তেল আছে, গ্যাস আছে, সব ধরনের খনিজ পদার্থ আছে, বিরাট ভূখণ্ড, দুই পাশে দুটো সাগর, তার নদী নালা, সাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, সমতল ভূমি, মরুভূমি, সব কিছু আছে, নেই কি? এখানে যুক্তরাষ্ট্রের মূল মোটিভটা কি হতে পারে? যে ভেনেজুয়েলাতে আমরা দেখেছি মূল মোটিভটা আর কিছু না, মূল মোটিভটা হচ্ছে যে আমেরিকা চায় ইরান এই জায়গায় একেবারে দুর্বল একটা রাষ্ট্র হোক, আমেরিকার তোষামতকারী একটা রাষ্ট্রে পরিণত হোক, আমেরিকা যা বলবে তাই হবে, এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে, মধ্যপ্রাচ্যের টোটাল সম্পদের অধিকারী তারা হবে। ইরান এখন যে শক্তিশালী ইরান, যে কথা বলে সে জবাব দেয়, চোখ রেখে কথা বলতে পারে, এবং যে সমানে সমান জবাব দিতে পারে, আমরা তো যুদ্ধের মাধ্যমে দেখছি। তো এইরকম জবাব দেয়া শক্তিশালী ক্ষমতাধর একটা রাষ্ট্র মধ্যপ্রাচ্যে দেখতে চায় না, এটাই মোটিভ। তাহলে এখানে কি আমরা বলতে পারি যে উপসাগরীয় যে দেশগুলো আছে, উপসাগরীয় দেশগুলো কি যুক্তরাষ্ট্রকে তাদের দেশে ঘাঁটি বানাতে দিয়ে কোনো ভুল করেছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আরব দেশগুলোতে যে আমেরিকা ঘাঁটি করেছে, এই আরব রাষ্ট্রগুলো ঘাঁটি করতে দিয়ে তো অবশ্যই ভুল করেছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি জানেন যে জিসিসি, যেটা গালফ কোঅপারেশন কাউন্সিল, উপসাগরীয় সহযোগিতা পরিষদ, যেটা এই উপসাগরীয় সহযোগিতা পরিষদ গঠন করাই হয়েছিল ইরানকে ধ্বংস করার জন্য। ইরানের যখন বিপ্লব হয়েছে, আপনাকে আর একটু পিছনে যেতে হবে, বিপ্লব সফল হওয়ার পর ইরান যখন ঘুরে দাঁড়ালো এবং আমেরিকাকে ইরান থেকে এক্সপেল্ড করলো এবং ইসরায়েলকে না করে দিল, তার দূতাবাস বহিষ্কার বাদ, এবং আমেরিকান দূতাবাসকেও তো ওই আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করে আমেরিকাকে অ্যাকচুয়ালি এক্সপেল্ড করলো। আমেরিকার এই মধ্যপ্রাচ্যে অস্তিত্ব থাকবে কিনা, তার অবস্থান থাকবে কিনা, প্রভাব প্রতিপত্তি থাকবে কিনা, সেই প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। কেমন? কারণ এই যে বিপ্লবের প্রভাব, এটা মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। ওইটা ঠেকানোর জন্য তখন আরব দেশগুলোকে পরামর্শ দিল যে এই যে ইরান বিপ্লব করেছে, এই বিপ্লবের ধাক্কায় তোমাদের সব রাজতান্ত্রিক শাসকদেরকে উৎখাত করে দেবে, এই দেশে এরকম বিপ্লবী সরকার, তোমাদের প্রত্যেকটা দেশে বিপ্লবী সরকার গঠন হবে, তোমাদের ক্ষমতা থাকবে না। অতএব তোমাদেরকে রক্ষার জন্য তোমাদেরকে প্রাথমিকভাবে একটা কাজ করতে হবে, তোমরা ঐক্যবদ্ধ একটা প্রতিষ্ঠান করো, সেটা হলো জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। এই কাউন্সিলটা গঠন করার পরে তোমরা ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকো। তার আগে কিন্তু আরব লীগ ছিল, তারপরেও এইটা বিশেষভাবে করা হয়েছে। কারণ কি, ভূগোল যদি খেয়াল করেন, মানচিত্র খেয়াল করেন, এক পাশে একা ইরান, আর বাকি এদেরকে দিয়ে ইরানকে মোকাবেলা করবে, কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য গালফ কোঅপারেশন কাউন্সিল তৈরি করলো। শুধু তাই না, এদেরকে ঐক্যবদ্ধ করে ইরানের বিরুদ্ধে দাঁড় করে দিল, শিয়া সুন্নির একটা প্রশ্ন এখানে খাড়া করে দিল। সাথে সাথে আমেরিকা দেখলো যে এগুলো দিয়েও কিন্তু শেষমেশ হবে না, তাহলে কি করতে হবে? এখন আমার উপস্থিতি প্রয়োজন। ইরাক যুদ্ধ শুরু করলো, ইরাককে দিয়ে কুয়েত দখল করালো, এবং কুয়েত দখল করে ইরাকের বিরুদ্ধে শুরু করলো আমেরিকা অভিযান। যদি তার একটু আগের খেলাটা দেখে আসি, ইরানে যখন বিপ্লব হয়েছে, তখন বিপ্লব আর যখন ঠেকাতে পারল না, বিপ্লব সফল হয়ে গেল, তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে লেলিয়ে দিল ইরানের বিরুদ্ধে, এবং 8টা বছর যুদ্ধ করিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দুই দেশের মরেছে। এরপরে কুয়েত দখল করা হলো ইরাককে দিয়ে। এইবার ইরাকের বিরুদ্ধে আমেরিকা জোটবদ্ধভাবে সকল গণতান্ত্রিক যুদ্ধ করলো 90-91 সালের দিকে, গালফ ওয়ার যেটা। তারপরে এইবার আরব দেশগুলোকে বললো যে এখন তোমার বিপদ বেড়ে গেল, কারণ এই যে এখন তো ইরান আরও বেশি শক্তিশালী হয়ে গেল ইরাকের সাদ্দামের পতনের পর। কারণ ইরাকে তখন শিয়ারা ক্ষমতায় চলে আসলো। ইরান এবং ইরাক, এই যে শিয়া কমিউনিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমেরিকা আরেক বিপদে পড়লো সাদ্দামের পতনের করে। তখন যখন ইরাক ইরান এক হয়ে গেল, তখন এইবার ইরাককে বাদ রেখে কুয়েত থেকে শুরু করে ওমান পর্যন্ত এই আরব দেশগুলোকে দিয়ে বললো যে এই প্রত্যেকটা জায়গায় আমার ঘাঁটি দরকার, ঘাঁটি না হলে তোমাদের রক্ষা দেবে না এই ইরান। প্রত্যেকটা জায়গায় ঘাঁটি করে মূলত ওই ইরানকে ঠেকানোর জন্য সব জায়গায় ঘাঁটি। কেমন? আরব দেশগুলো অবশ্যই ভুল করেছে এখানে, আর আরব দেশগুলোকে ভুল করতে বাধ্য করেছে আমেরিকা। আমেরিকা তো আর প্রেমের আলাপ দিয়ে এই সমস্ত কথা বলে না, আমেরিকা বন্দুকের নলের মুখে এই কাজগুলো করায়।
আরব দেশগুলো এমন অসহায় হয়ে পড়েছে তাদের তেল সম্পদ নিয়ে, এবং তাদের ক্ষমতা ধরে রাখার কারণে রাজতান্ত্রিক শাসক তো, এদের তো জনভিত্তি নেই, ফলে আমেরিকা যা বলে তার বাইরে যাওয়া এদের পক্ষে সম্ভব হয় না। আপনি প্রথমে বলেছেন যে ট্রাম্প চিন্তাও করতে পারেনি যে ইরান এভাবে পাল্টা আঘাত হানবে তাদের মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর উপর। প্রত্যেকটা দেশের উপরে আমরা আলটিমেটলি ভৌগোলিকভাবে তাদের ভূখণ্ডের উপরে আঘাত হতে দেখছি, কিন্তু কোনো দেশ রুখে দাঁড়ায়নি। ইরানের বিরুদ্ধে কোনো দেশ যুদ্ধ করেনি, এমনকি কড়া প্রতিবাদও এখনও করেনি ওইভাবে, কারণ তারা বুঝতে পারছে যে এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি থাকবে কিনা সেই ব্যাপারে ডিসিশন হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ তৌহিদ, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা সবাইকে।